10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগে রায় কাল। এবছর জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন মির্জা ফখরুল। জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। কাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে 4টি সংস্কার কমিশন। দ্বিকক্ষ সংসদ আর ক্ষমতার ভারসাম্য সহ থাকছে বেশ কিছু প্রস্তাব। ক্ষমতায় যারাই আসুক তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। ফ্যাসিবাদীদের আইনের আওতায় আনার দাবি। অর্থ বছরের মাঝখানে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলেছেন ব্যবসায়ী নেতারা। ভ্যাট ও কর বৃদ্ধি সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী বলেছেন সাইফুল হক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। উলফা কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনকে সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড দিয়েছে আদালত। আর মৃত্যুর কারণে 3 জনের আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছে রায়। এদিকে এই মামলায় খালাসের ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আহমেদ সরারের রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল কর্ণফুলী সার কারখানা ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র আটক করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। 1/11 পর সরকার পরিবর্তন হলে এই মামলায় আসামি করা হয় 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত অস্ত্র আইনে লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল করেন আসামিপক্ষ। আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আপিল মঞ্জুর করে রায় দেন। জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মহসিন তালুকদার, জনাব একেএম এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই 5 জন খালাস পেয়েছেন। আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল। তিনি হলেন জনাব আব্দুর রহিম, জনাব দিন মোহাম্মদ, জনাব হাজি আব্দুস সুবান। আর এই মামলায় বাকি 5 জনের পরেশ বড়ুয়া যার সাজা ছিল যাবজ্জীবন, এটি কমে 14 বছর হয়েছে। আকবর হোসেনের সাজা হয়েছে 10 বছর, লিয়াকত হোসেনের সাজা হয়েছে 10 বছর, হাফিজুর রহমানের সাজা হয়েছে 10 বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে 10 বছর। জনাব লুৎফুজ্জামান বাবর মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। আইনজীবী শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবর 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন। সেই থেকে কারাগারে আছেন তিনি। ওনাকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণেই উল্লাস প্রকাশ করেন বাবরের সমর্থকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যদের আপিলের রায় বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করে আদেশ দেন। শুনানিতে ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না দাবি করে মামলা বাতিলের আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের যে 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল সেই টাকা আদৌ আত্মসাৎ হয়নি, বরং এফডিআর অ্যাকাউন্টে এখন সেই টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটি। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাসভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরই 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আল্লাহর রহমতে
ন্যায় বিচার পাবেন। এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। আমরা আইনের শাসনে বিশ্বাসী। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা চলছে। দর্শক, চিকিৎসার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি আমাদের লন্ডন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নানের সঙ্গে। হান্নান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ নাদিরা, আপনি যেমনটি বলছেন কি সর্বশেষ আপডেট জানার জন্য আমরা অপেক্ষা করছি। তবে কিছুক্ষণ আগেই বাংলাদেশ থেকে আসা ডাক্তাররা এসেছেন, সবাই হাসপাতালে প্রবেশ করেছেন আমরা দেখেছি, এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও এসেছেন, এবং কিছুক্ষণ পর হয়তো যেটি বলেছেন যে তারেক রহমান সস্ত্রীকে ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে হাসপাতালে আসবেন। তখন আমাদেরকে আরও একটি ব্রিফিং করার কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। আর গতকালকে পর্যন্ত আমাদের কাছে যে আপডেটটি ছিল সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার লিভার, ফুসফুস এবং কিডনি জাতীয় যে সমস্ত টেস্টগুলো ছিল বা অ্যাসেসমেন্ট ছিল সবকটি এখনও পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ হয়নি, এবং ধারণা করা হচ্ছে শুক্রবারের মধ্যে সব ধরনের অ্যাসেসমেন্টগুলো হাতে আসবে। আসার পর এখানে বিশেষজ্ঞ যারা ডাক্তার রয়েছেন তারা পরিকল্পনা গ্রহণ করবেন কিভাবে বেগম জিয়ার চিকিৎসা শুরু হবে। আরেকটি জিনিস আমরা যেটি জানতে পেরেছিলাম কালকের মাধ্যমে, বেগম খালেদা জিয়ার বাংলাদেশে যে ধরনের চিকিৎসা হয়েছিল চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর বেগম খালেদা জিয়া মানসিকভাবে অনেকটাই সুস্থ, সেটি যেমন কালকে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকও বলেছেন মধ্যরাত পর্যন্ত তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা বেগম খালেদা জিয়ার সাথে হাসপাতালে অবস্থান করেন। আর কিছুক্ষণ পর হয়তো আমরা আরও বিস্তারিত, বিশেষ করে বেগম জিয়ার যে ধরনের টেস্টগুলো হয়েছে সেগুলোর ফলাফল বা পরবর্তী আপডেট সম্পর্কে আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। হান্নান, আপনাকে ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান কথা বলছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার কমিশনগুলো আগামীকাল তাদের প্রতিবেদন দেবে উল্লেখ করে তিনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে দেরি করা ঠিক হবে না। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সোমবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চলতি বছরের ডিসেম্বর বা 2026-এর মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের কথা বললেও নির্বাচন তার আগেই করা উচিত। এমন সংকটকালে জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা কিভাবে আসে সে প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব। সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই হচ্ছে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার
সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার হবে না, বিভিন্ন মহলের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিচার শুরু হয়েছে তা থেকে সরে আসার সুযোগ নেই। রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে, তাই না? সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন আপনারা, ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন হয়েছে আর কার উপর হয়েছে? কারোর উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আগের চাইতে ভালো আছেন বলে জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুব দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, কিন্তু তা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় তারা। রিজভী অভিযোগ করেন, দেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয়, ছিল হাসিনার সাথে। খুনি হাসিনা ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি কি দিয়েছেন তা জাতি জানতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অনুযায়ী ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা দেবে ইউএনডিপি। কি ধরনের সহযোগিতা দরকার আগামী 10 দিনের মধ্যে তার তালিকা দেয়া হবে। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে ইউএনডিপির 5 সদস্যের প্রতিনিধি দল। সিএসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে কমিশনার সহ অন্যদের সঙ্গে বৈঠক হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনডিপির কাছে কারিগরি সহায়তা চেয়েছে ইসি। ভোটার তালিকা হালনাগাদ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। নির্বাচন কমিশনকে কারিগরি সহ সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল। নির্বাচনের সময়সীমা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইসি সচিব জানান, যথাসময়ে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই, তার কারণ হচ্ছে যে বিষয় নিয়ে আমি জানি না, বা উনি যেটা বলেছেন আপনি জানেন, আপনি এটা বলতে পারবেন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা এবং প্রশিক্ষণ, যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই বলতে পারবেন। কাজে এটা শুরু, শেষ না। ধারণা করা হচ্ছে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথম দিকে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 11টি সংস্কার কমিশনের মধ্যে 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিচ্ছে কাল বুধবার। নির্বাচন ব্যবস্থা কমিশন, সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে অন্তর্বর্তী সরকারের কাছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ক্ষমতায় ভারসাম্য আনা সহ বেশ কিছু সুপারিশ থাকছে প্রতিবেদনে। তবে সংস্কারগুলো বাস্তবায়ন কারা করবে, রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কমিশন সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই বিপ্লবের পর রাষ্ট্রযন্ত্র সংস্কারের আমূল পরিবর্তনের প্রস্তাব আসে ছাত্র জনতার কাছ থেকে। তারপরেই রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে 3 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দিতে পারেনি সংস্কার কমিশনগুলো। পরবর্তীতে 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমার সময় বেঁধে দেওয়া হয়। এসব সংস্কার প্রস্তাবে কি থাকছে তা নিয়ে এখন আলোচনা সমালোচনা সর্বমহলে।
গত 2 দশকেও দুদক কার্যকর ভূমিকা পালন না করায় প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সক্রিয় করার প্রস্তাব দিয়েছে কমিশন। নতুন দুর্নীতি দমন কমিশন হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, যেই কমিশন দেশের দুর্নীতিকে রুখে দিতে পারবে এবং যেই কমিশন বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে। আমরা বেশ কিছু প্রস্তাবনা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থিত হব। আমাদের প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা মনে করছি দুদকের জনবল খুবই কম। স্বাধীনতার 50 বছরেও জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই একনায়কতন্ত্র, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। কয়েকজনের হাতে যাতে ক্ষমতা না থাকে, ক্ষমতা যেন ব্যক্তি ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না, রাষ্ট্র যেন একজনের মালিকানায় চলে না যায়, তাই না? ওই জায়গার থেকেই আমরা এসেছি। কিন্তু হ্যাঁ, আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণটা হচ্ছে বিভিন্নভাবে হতে হবে। কেবলমাত্র যে ধরুন প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমালাম, তার থেকে কিছুটা নিয়ে রাষ্ট্রপতিকে দিলাম, তাতে কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলো না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠান দিয়ে করতে হয়। আগের সংসদগুলোতে নারীর অংশগ্রহণ থাকলেও কার্যত তাদের কোনো ভূমিকা ছিল না মন্তব্য করে তারা বলছেন, এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে 100 জন নারী সংসদ নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। তার কথাটা যেন তিনি বলতে পারেন, আইনি প্রক্রিয়ার মধ্যে বলতে পারেন, আইনে যেন তার প্রতিফলনটা ঘটানো নিশ্চিত করা যায়, সেইটার জন্য এটা বলা। উদ্দেশ্যটা হচ্ছে যে যেন আমাদের সমাজের যে বৃহৎ অংশ তারা যেন কোনোভাবে বাইরে না থাকে। চলতি মাসের শেষে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের। সবগুলো প্রতিবেদন পাওয়ার পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহ বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এজন্য সকল বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দক্ষিণ কোরিয়ার ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং সহ শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। এ সময় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার সমস্যা আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। কোরিয়ান প্রতিনিধি দলটি বাংলাদেশে বড় বিনিয়োগের পরিবেশ তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান। এছাড়া চট্টগ্রাম বন্দরে দ্রুত শিপমেন্টের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। ইয়ং ওয়ান বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল ইনস্টিটিউটের মাধ্যমে হাজার হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী 3 মাসের মধ্যে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণও জানিয়েছে ব্যবসায়ী প্রতিনিধি দলটি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের কূটনৈতিক পাড়ায় নিজের নামে এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মোট 20 কাঠার প্লট নেয়ার অভিযোগ। পরিবারের 6 সদস্যের নামে 60 কাঠা প্লট নিলেও রাজুকের হলফনামায় তা গোপন রাখার অভিযোগও উঠেছে। রাজুকের প্লট দখলের ঘটনায় গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। এই প্রথম দুদকের মামলার আসামি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। রিপোর্ট ফরুক বাবুল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে বিভিন্ন ক্যাটাগরিতে রাজুক থেকে প্লট বাগিয়ে নেয়ার অভিযোগের নানা তথ্য প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার পূর্বাচল কূটনৈতিক পাড়ায় শেখ হাসিনা পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের তথ্য পাওয়া গেছে। এই অভিযোগে হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে রাজুক এলাকায় বাড়ি অথবা প্লট থাকলে সংস্থাটির অন্য কোনো প্রকল্পে দ্বিতীয়বার প্লট নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীতে বাড়ি ও প্লট থাকার পরেও পূর্বাচলের বিভিন্ন জনে একের পর এক প্লট বরাদ্দ ও অনিয়ম হয়েছে। দুদক জানিয়েছে, পূর্বাচল কূটনৈতিক পাড়ায় প্লট বরাদ্দের নির্ধারিত সময়ে আবেদন করেননি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আবেদনের ফরমও জমা দেননি। একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। পাশাপাশি রাজুক সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করেছে দুদক। 10 কাঠা করে এখানে 6 জনকে মোট 60 কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন। সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে
6টি মামলা রুজু করা হয়েছে। আমরা তাদেরকে তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। এদিকে দৈনিক 1.5 কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সদ্য সাবেক কমিশনার জহিরুল হকের বিরুদ্ধে তদন্ত নেমেছে সংস্থাটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা যদি তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয় তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় একথা বলেন তিনি। তরুণদের বাদ দিয়ে যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে, যে মিডিয়া কাজ করবে, তাদের বিরুদ্ধে থাকবে তরুণরা। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যেই ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলির সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের বিচারের ব্যবস্থা না করে অর্থ বছরের মাঝপথে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। শুল্ক বাড়ানোর উদ্যোগের বিরোধিতা ও তীব্র নিন্দা জানান তারা। যারা অর্থনীতি ধ্বংস করেছেন তাদের কাজ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী ব্যবসায়ীরা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। হাসিনা সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে নানা দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতিতে মূল্যস্ফীতির সাথেও যুদ্ধ করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের চেষ্টায় কিছুটা আলোর দেখা মিলেছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে 90টির বেশি পণ্য হিসাবে ভ্যাট আর সম্পূরক শুল্ক বসানো হয়। এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। রাজস্ব বাড়াতে সরকারের ধরা পথ সঠিক নয় বলে মন্তব্য করেন তারা। বিগত 15 বছরে আমাদের দেশে আর্থিক খাতে কি রকম লুটপাট এবং অরাজকতা হয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমাদের প্রতিটা সেক্টরের ব্যবসায়ীরা আমরা সাফার করছি বিভিন্নভাবে। সেই সাফারিংসের ভিতরে মরার উপর খড়ার ঘাড় মতো অর্থ বছরের মাঝখানে এসে অনৈতিকভাবে ট্যাক্স, ভ্যাট বা যে কোনো আপনার হলো ট্যারিফ বৃদ্ধি করা, এইটার আমরা বিরোধিতা করছি, আমরা তীব্র নিন্দা জানাই। দাতা সংস্থার চাপে নতুন করে শুল্ক বাড়ানোর তীব্র সমালোচনা করেন তারা। গ্যাসের মূল্য বৃদ্ধি কেন আসছে? যে সাবসিডি কমানোর জন্য এবং আইএমএফ এর লোন পাওয়ার জন্য। এখন আইএমএফ এর সাথে নেগোসিয়েশন করতে সরকার ব্যর্থ হয়ে যদি আমাদের উপর কর চাপায়, এটা আমাদের দায়িত্ব না। এই জন্য বলছি তাদের গ্যাসের অপচয়, বিদ্যুতের অপচয়, তারপর অনৈতিকভাবে সংযোগ বিচ্ছিন্ন, এগুলা করার মাধ্যমে গ্যাসের খরচ কমায় আনতে হবে। এবং আরেকটা সবচেয়ে বড়, সরকারের খরচ কমায় আনতে হবে। ব্যাংকগুলোতে যে ভয়ঙ্কর রকমের অনৈতিক কার্য হয়েছে তার কেবল শ্বেতপত্র প্রকাশ করে নয়, বরং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং যে টাকা পাচার হয়েছে তাদেরকে হয়তো অ্যামনিস্টি ঘোষণা করে বলা হোক যে তোমরা যদি 80% টাকা ফেরত দাও তাই তোমাদেরকে মাফ করা হবে। তা না হলে তাদের 14 গোষ্ঠীর সব প্রয়োগ করা উচিত, বাজেয়াপ্ত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তার কিছুই কিন্তু হয়নি। শুল্ক কমানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে কোনোভাবেই পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভূমিকায় দেখতে চায় না জনগণ। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক নেওয়া পদক্ষেপ বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাইফুল হক একথা বলেন। তিনি বলেন, 5 মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও মানুষের নজিরবিহীন সমর্থনকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। তাদের প্রতি মানুষের আস্থার মর্যাদাও রাখতে পারেনি সরকার। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারের সমালোচনা করেন সাইফুল হক। অভিযোগ করেন, IMF এর পরামর্শে নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও কর বৃদ্ধি সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ভ্যাট ও করের বোঝা প্রত্যাহার, জনগণের জীবন জীবিকার জরুরি সমস্যা ও সংকট সমাধানের দাবিতে আগামী 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি পালন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কথা বলছি, তাদেরকে সাবধান করছি, সরকার যেন পথ না হারায়। আমলাদের যে গণবিরোধী যে বুদ্ধি পরামর্শ, এই জায়গা থেকেই সরকার যাতে বেরিয়ে আসেন, জন আকাঙ্ক্ষা বিবেচনার মধ্যে রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যে সমস্ত গণবিরোধী কিছু পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো তারা প্রত্যাহার করবেন। পুলিশ জনগণের বন্ধু, গর্বের এই পরিচয় খুইয়েছে বাহিনীটি। ইমেজ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থানে অপরাধী হিসেবে অভিযুক্ত ও নিগৃহীত হচ্ছে সদস্যরা। ফলে আতঙ্ক কাটেনি, বেড়েছে হতাশা, ভেঙে পড়েছে শৃঙ্খলা। শুধু তাই নয়, সিনিয়র জুনিয়র, পারিবারিক, রাজনৈতিক পরিচয় নিয়ে ঘুট পাকানো চলছে এখনো। এমনই এক হযবরল অবস্থার মধ্যে রয়েছে পুলিশ। বিশেষজ্ঞদের ধারণা, সংস্কারের মাধ্যমে পুলিশের ইমেজ ফেরানো কঠিন হবে যদি বাহিনীটি নিজেই না শোধরায়। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়া, মদদ ও যোগসাজশে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অপকর্ম, গুম, খুন, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য করে আয় করেছেন সহস্র কোটি টাকার সম্পদ। সংক্রমণ রোগের মতো এই ধারা ছড়িয়ে পড়েছে বাহিনীটির সব স্তরেই। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত আকণ্ঠ ডুবে গিয়েছিল অপরাধ দুর্নীতিতে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সহ সব অংশীজনকেই জোরালো ভূমিকা নিতে হবে। পলিটিক্যাল ক্লায়েন্টালিজম, যেটার মধ্য দিয়ে সরকারকে খুশি রাখা, রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক দলগুলোকে খুশি রাখার একটা ব্যাপার তৈরি হয়। পুলিশ প্রশাসনকে সেই পলিটিক্যাল ক্লায়েন্টালিজম থেকে বের হতে হবে। আরেকটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করা, সৎভাবে কাজ করার জন্য মোটিভেট করতে হবে। এখন যদি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তার যদি 1000 কোটি টাকার পাচারের ব্যাপার থাকে, তখন স্বাভাবিকভাবেই একজন সৈনিক লেভেলের বা একজন কনস্টেবল লেভেলের একজনের মনে হতে পারে সেও তো এরকম কিছু না হোক, কিছু তো করতেই পারে। 5 মাসে অতীতের কোন অভিযোগ থেকে পুলিশ মুক্ত হতে পেরেছে সেই কথাটা কিন্তু বা সেই সফলতার কথা পুলিশ কিন্তু বলতে পারছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে পুরাতন অভিযোগগুলো নিয়েই তাদেরকে চলতে হচ্ছে। তাহলে সেখান থেকে তো বোঝাই যায় যে আসলে তারা কি কোনো একটা সময়ের অপেক্ষা করছে, সেই সময়টা কীরকম, কোনো রাজনৈতিক দলের সরকারের অপেক্ষা করছে কিনা। ভূত তাড়ানোর শস্যতেই ছিল ভূত। অসম্মান, অমর্যাদার এই গ্লানি থেকে মুক্ত হতে হবে পুলিশ বাহিনীকে। রাষ্ট্রীয় বা সরকারের পর্যায় থেকে পুলিশের পরিশুদ্ধতার প্রশ্নে যেরকম ব্যবস্থা থাকবে সেটিও নিশ্চিত করতে হবে। পুলিশের পক্ষ থেকে তার অভ্যন্তরীণ বা তার নিজেদের মধ্যে যে অভিযোগগুলো আছে নিজেদের বিরুদ্ধে কিংবা পেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য অর্জন না করার প্রেক্ষাপটে সেই ব্যাপারগুলোকে নিজেরাই চিহ্নিত করেই নিজেদের সংশোধনের জায়গাগুলো নিশ্চিত করতে হবে। পুলিশের রিসোর্স বাড়ানো, পুলিশকে স্মার্ট একটা ট্রেনিং দেওয়া, পুলিশ প্রশাসন যেন মানুষের সামনে স্মার্টলি প্রেজেন্ট হয় এবং পুলিশ যেন ঘুষ বাণিজ্যের সাথে বা মানে ইভেন পুলিশের ভেতরেও তো ঘুষ বাণিজ্যের মাধ্যমে পোস্টিং হওয়া, সেই জায়গাগুলো থেকেও বের হয়। এই জন্য পুরো সংস্কার প্রক্রিয়ায় আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সবাইকে মোরালি এক ধরনের সাপোর্ট দেওয়া। পুলিশ যদি মাথা তুলে দাঁড়াতে না পারে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে পুলিশকে অবহেলা নয়, করতে হবে সহযোগিতা, এমনটাই বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কিন্তু পুরোদমে এখন কাজ করছে, পুরোদমে কাজ করছে। মাঠ পর্যায়ের যারা সদস্য রয়েছে তারা সকলেই কিন্তু আন্তরিকভাবে কাজ করছে এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে। এবং আমরা যেটা বলে থাকি যে পুলিশে চাকরি করতে গেলে সাহস এবং মনোবল অটুট রেখে দায়িত্ব পালন করতে হয়, সেটি যেন মানে সকল পুলিশ সদস্যের মধ্যে বিরাজ করে, সেই জন্য কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে। তৎকালীন সেই পদধারী পুলিশ অফিসাররা তারা কোনো দায়িত্ব নিয়ে কাজ করেনি। যদি দায়িত্ব নিয়ে কাজ করতো
তাহলে বাংলাদেশ পুলিশের এই দীর্ঘ প্রায় এত লাইন হতো না, এত মৃতের সারি এত হতো না, এত বাংলাদেশ পুলিশের সদস্য মারা যেত না। ওনারা যে দলীয় বিবেচনায় কাজ করেছে সেটা বর্তমানে নেই, এটা আমি আপনাদের শতভাগ নিশ্চয়তা দিতে পারি। 5 আগস্টের পর পুলিশের মনোবল ভেঙে পড়লেও নিজেদের ইমেজ উদ্ধারে কাজ করছে বাহিনীটি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাঙালির ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আমেজে মঙ্গলবার সারাদিন মেতেছিল কিশোর ও তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এই অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এবারের ঘুড়ি উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ছবি তুলেছেন আল মাসুম সবুজ। রৌদ্রোজ্জ্বল বিকালের আকাশ রাঙিয়ে ডানা মেলে উঠছে বাহারি ঘুড়ি, আর নাটাই হাতে সেই ঘুড়ির সুতোয় দোল দিচ্ছেন নগরের তরুণ প্রজন্মের অনেকে। এই প্রোগ্রামগুলো একটু বেশি বেশি করা উচিত, তাহলে আমার মনে হয় যে সবাই মানে জিনিসটা নিয়ে আগ্রহ হবে। কারণ শুধু চার দেয়ালে বন্দি থাকলেই হবে না, ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতেও প্রচুর খেলে, কিন্তু খোলা মাঠ, খোলা আকাশ, আমাদের বাংলার ঐতিহ্যগুলো ওদের কাছে ফুটিয়ে তোলাতে আমার প্রয়াস, এই জন্যই নিয়ে আসা। বা ছোটবেলা আমরা যে খেলাধুলা করতাম সেগুলো আসলে এখন আর দেখা যায় না, তো এইটা যদি ছড়ায় দিতে হয় তাহলে আমার মনে হয় যে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নানা বয়সীরা উপস্থিত হন এই ঘুড়ি উৎসবে, অনেকে আবার প্রথমবারের মতো হাতে নিয়েছেন ঘুড়ি ও নাটাই। তার বুঝাইছি যে আগে যা ছিল এখন আর তা নাই, এখন তোমাদের সময়ে তোমাদের আমলে অনেক কিছু পাল্টায় গেছে। আমরা যখন ছাদে ছিলাম তখন দেখলাম আকাশ থেকে একটা ঘুড়ি পড়লো, আমরা ওখানে গিয়েছি আর ওইটা তুলে নিলাম, তারপর আমি উড়েছি, অনেক মজা লেগেছে। কোথায় ছিল সেটা? কোথায় ছিল সেটা? দাদু বাড়ির কাছেই ছিল। আরে ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় মেলার। বিভিন্ন সামগ্রীর স্টল শোভা পায় এখানে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এই জমকালো আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা। কিশোর তরুণদের এই উৎসবে অতিথি ছিলেন তারুণ্যের আইকন খ্যাত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উৎসবে অংশ নেয়াদের সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটান তিনি। হাতে তুলে নেন ঘুড়ির নাটাই। অল্প সময়ের জন্য হলেও নিজের শৈশবে ফিরে যান তরুণ এই রাজনীতিক। আর তখন এরকম রেডিমেড সুতা ছিল না, আমার মনে আছে আমরা ওই সুতা কিনে ওটাকে মাঞ্জা বলে আর কি, মার দিয়ে এবং আরও কিছু কাচের গুঁড়া দিয়ে সেটাকে ভেজানো হতো, এবং আমাদের বাসার যে উঠান ছিল সেখানে আমরা এটাকে দুইটা গাছের মাঝখানে আমরা বেঁধে রাখতাম, যাতে এটা 2 দিন লাগতো বা 1 দিন লাগতো শুকানোর জন্য। ঠিক যে সন্ত্রাস যেটা বিস্তার ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, এই সকল জিনিসকে পুরোপুরি আমাদেরকে এটার থেকে মুক্ত করতে হবে শিক্ষাঙ্গনকে। এরপর মূল মঞ্চে হয় আলোচনা সভা। তরুণদেরকে নিজেদের শেকড়ের সন্ধানে ইতিহাস ঐতিহ্যের সাথে আগামী প্রজন্মের সেতু বন্ধনের দায়িত্ব নিতে তরুণদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে অতিথিরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ময়মনসিংহের সিটি কর্পোরেশন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবেও জানান তিনি। এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে।
এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রাতে অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করছেন। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় শুনশান নীরবতা। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন বিভাগের গেটে দেখা যায় তালা ঝুলতে। শিক্ষক কর্মচারীদেরও উপস্থিতি তেমন ছিল না। কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ছাড়াও অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের 3টি দাবির মধ্যে 2টি মেনে নেওয়া হয়েছে, অন্যটি নিয়েও আলোচনা হবে, তাই অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের উপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানান তারা। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও জড়াচ্ছে অপরাধে। তাদের বিরুদ্ধে নতুনভাবে হত্যার অভিযোগ ওঠায় পিচ্চি হিলাল ও ইমনকে গ্রেফতারে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক স্বীকার করেছেন, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের ঘটনায় নেপথ্যে শীর্ষ সন্ত্রাসীদের অপতৎপরতার কথা। ফরুক বাবুর আরেকটি রিপোর্ট। চাঁদাবাজি এবং মার্কেটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেটের ব্যবসায়ীদের ভয় দেখাতে গত শুক্রবার প্রকাশ্যে কোপানো হয় 2 ব্যবসায়ীকে। এ ঘটনায় করা মামলার আসামিরা সবাই পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী। 2 শীর্ষ সন্ত্রাসী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আইন শৃঙ্খলার অবনতির সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন মহানগর গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। চিহ্নিত সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়েছে এমন তথ্য দিলেও আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে নেই কোনো বার্তা। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। তিনি জানান, আগের 24 ঘন্টায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকা 27 অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। হুঁশিয়ারি দেন চাঁদাবাজি বন্ধে আরও কঠোর হওয়ার। আমরা কিন্তু প্রতিনিয়তই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে, সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। সন্ত্রাসীদের দমাতে গোয়েন্দার নজরদারির দুর্বলতার কথা স্বীকার করেছেন পুলিশের এই কর্মকর্তা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্ত, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহাল ও জেলখানায় বন্দী নিরাপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত বিডিআর পরিবার। রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বিডিআর সদর দপ্তর পিলখানায় ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড চালিয়েছে। ভারতকে খুশি করতে ও বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে এমনটি করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডে ফাঁসানো হয়েছে নিরাপরাধ বিডিআর সদস্যদের। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর নিরাপরাধ বিডিআর সদস্যদের সুবিচার পাবার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিডিআর পরিবারের সদস্যরা। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সরকারের উচ্চ পর্যায়ের পদক্ষেপও কামনা করা হয় সংবাদ সম্মেলনে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চাইলেন ঢাকার ক্লাব সংগঠকরা। বিসিবির পরিচালনা পর্ষদের খসড়া গঠনতন্ত্রে ক্লাব প্রতিনিধি 12 থেকে কমিয়ে 4 জনে নিয়ে আসার প্রতিবাদে মতবিনিময় সভা করেছে ক্লাবের প্রতিনিধিরা। 3 দিনের মধ্যেই প্রস্তাবিত গঠনতন্ত্র প্রত্যাহার না করা হলে আন্দোলন সহ লীগ বয়কটের ঘোষণা দেন তারা। মনির হোসেন খানের রিপোর্ট। আগামী বিসিবি নির্বাচনকে সামনে রেখে গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবিতে সর্বাধিক 12 জন পরিচালক আসত সিসিডিএম এর আওতাধীন এই ক্লাবগুলো থেকে। সংশোধিত খসড়া গঠনতন্ত্রে সিসিডিএমকে বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। কাউন্সিলর 76 জনের পরিবর্তে 30 জনে নামিয়ে আনা হচ্ছে। ক্যাটাগরি 2 বিলুপ্ত করে বিসিবি পরিচালনা পর্ষদে ঢাকার ক্লাব প্রতিনিধি মাত্র 4 জনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান হিসেবে ক্লাব কর্তাদের ক্ষোভটা বেশি নাজমুল আবেদিন ফাহিমের ওপর। উনি একজন অনেক বিজ্ঞ কোচ, এটা নিয়ে এটা আমার অনেক রেসপেক্ট তার উপরে আছে, কিন্তু সংগঠক হিসেবে একেবারেই অভিজ্ঞতা নাই। এখানে কিন্তু কেউ খরচের পাল্লায় নাই, সব টাকা নেয়। মানে তারা টাকাগুলি হয় বোর্ড থেকে নেয়, নাহলে বিসিবি থেকে নেয়, নাকি বিকেএসপি থেকে নেয়, নাহলে কারো না। এবং এই সমস্ত ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে ক্রিকেট বোর্ড চলবে তার কনস্টিটিউশন করার জন্য। সরকারের পক্ষ থেকে যে 2 জন দেওয়া হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট
ফারুক আহমেদ এবং এই নাজমুল ইসলাম, এরা দুজনই এখন একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, মারামারি করছে, যেটা আমাদের ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক। আমরা কোনো লিগে পার্টিসিপেট করব না যতক্ষণ মাননীয় বোর্ড প্রেসিডেন্ট তার এই কনস্টিটিউশনের ব্যাপারে আমাদেরকে কৈফিয়ত না দেন, এবং সাথে যত বড় অন্যায় ফাইন করেছে আমাদের সাথে, ফাইন ইজ নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট। দিস ইজ আওয়ার ডিসিশন। হি ইজ নো মোর উইথ ক্রিকেট। তাকে ক্রিকেট ছাড়তে হবে। গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রত্যাখ্যান করেন ক্লাব কর্মকর্তারা, দিয়েছেন 3 দিনের আলটিমেটাম। ঢাকা ক্রিকেটের যে একটা পালস আছে, এই পালসটা অনুধাবন করতে পারেনি এই 4 জন আমার মনে হয়। তো আমার মনে হয় আগে হলো পালসটা, এই ক্রিকেটের ঢাকা ক্রিকেটের পালসটা বুঝতে হবে, ওয়েটটা বুঝতে হবে যে আমরা কিভাবে চালাচ্ছি এই ক্লাবগুলোকে। আগামী 3 দিনের ভিতরে যদি তারা এটা একটা সদুত্তর না দেয়, তাহলে আমাদের এই যত ক্লাব আছে ঢাকা লিগের, আগামী 3 দিন পর থেকে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, যে কোনো লিগের খেলা আমরা হতে দিব না। এবং আমাদের সমস্ত ক্লাব সংগঠনগুলি আমরা এটা আশা করছি সবাই এই দল বদল থেকে, খেলোয়াড়দের সাথে কথা বলা থেকে এবং ক্লাব 10 বন্ধ করে দেন। ঢাকার ক্লাবগুলোর স্বার্থ রক্ষায় রফিকুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন গঠনের ঘোষণা ক্লাব কর্মকর্তাদের। ধন্যবাদ সবাইকে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল টি20 মঙ্গলবার ও বুধবারে কোনো খেলা নেই। বৃহস্পতিবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। অপরাজিত থেকেই সিলেট পর্ব শেষ করেছে টেবিল টপার রংপুর রাইডার্স। 7 ম্যাচ শেষ তাদের সংগ্রহ 14 পয়েন্ট। 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। বিপিএলে 11তম আসরে অসাধারণ খেলছে রংপুর রাইডার্স। ঢাকায় প্রথম রাউন্ড এবং সিলেট পর্ব শেষে 7 ম্যাচে সব কয়টিতেই জিতে একমাত্র অপরাজিত দল তারা। এর মধ্যে ফরচুন বরিশালকে 2 বার হারিয়েছে রংপুর। এতে প্লে অফ পর্বে খেলা প্রায় নিশ্চিত রংপুরের। আর 2 ম্যাচে জয় পেলে কোয়ালিফায়ার 1 ম্যাচেই খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে নুরুল হাসান সোহানের দলের। প্রথম ম্যাচে পরাজয়ের পর সিলেট পর্বে টানা 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে চিটাগাং কিংস। 5 ম্যাচে 3 জয় 2 পরাজয়ে 6 পয়েন্ট নিয়ে চিটাগাং কিংস থেকে নেট রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অন্যদিকে প্রথম 2 ম্যাচে জয় পেলেও টানা 3 পরাজয়ে 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে খুলনা টাইগার্স। তবে সিলেট পর্বে মেহেদী হাসান মিরাজের দল একটি ম্যাচেও জয় পায়নি। খুলনার চেয়ে 1 ম্যাচ বেশি 6 ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই 2 দল আছে যথাক্রমে 5 ও 6 নম্বরে। অন্যদিকে টানা 6 পরাজয়ের পর সিলেটের শেষে ম্যাচে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ইতিহাস গড়া জয় পেলেও 7 ম্যাচে ওই 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 6 জনকে খালাস। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগের রায় কাল। এবছরের জুলাই আগস্টেই সাধারণ নির্বাচন সম্ভব মনে করেন মির্জা ফখরুল। জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেই জানালেন ইসি সচিব। কাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে 4টি সংস্কার কমিশন। দ্বিকক্ষ সংসদ আর ক্ষমতার ভারসাম্য সহ থাকছে বেশ কিছু প্রস্তাব। ক্ষমতায় যারাই আসুক তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। ফ্যাসিবাদীদের আইনের আওতায় আনার দাবি। অর্থ বছরের মাঝখানে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলেছেন ব্যবসায়ী নেতারা। ভ্যাট ও কর বৃদ্ধি সরকারের সিদ্ধান্ত আত্মঘাতী বলেছেন সাইফুল হক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।